Hello guys, once again welcome to my English grammar class, my English tablet class. Today we are going to discuss a very important topic for my students in class 6, 7, 8, 9, 10, 11, 12. In all these classes, we learn about a very important topic for English grammar, and it is voice change. বাচ্য পরিবর্তন। ইংরেজি গ্রামার বইয়ে প্রত্যেকটি ক্লাসে 6, 7, 8, 9, 10, 11, 12 প্রত্যেকটি ক্লাসে ভয়েস চেঞ্জ একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। আজ আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব what is called voice change. What is called voice? What is voice change? Voice কাকে বলে? Voice change কি? ভয়েস হলো বাক্যের ক্রিয়াপদের একটা ব্যবহার। আমরা কখনো কখনো নিজে কাজটা করি, আবার কখনো কখনো আমাদেরকে দিয়ে করানো হয়। কোনো ব্যক্তি কখনো কখনো নিজে কোনো কাজ করে অথবা তাকে দিয়ে করানো হয়। তাহলে বলা যায় যে বাক্যের কর্তা কখনো কখনো নিজে কাজটা করে, আবার কখনো কখনো কর্তাকে দিয়ে করানো হয়। এই যে করে এবং করানো হয়, এটাই হলো ভয়েস বা বাচ্য। যখন কর্তা নিজে কাজটা করে অ্যাক্টিভ ভয়েস, আর যখন কর্তাকে দিয়ে করানো হয় প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাই হলো ভয়েস চেঞ্জ। যদি ইংরেজিতে বলি তাহলে এমন হয়, ভয়েস ইজ দ্যাট ফর্ম অফ দ্য ভার্ব হুইচ টেলস আস ওয়েদার দ্য সাবজেক্ট ইটসেলফ ডাজ দ্য ওয়ার্ক or the work is done by the subject. অর্থাৎ ভয়েস হলো বাক্যের ক্রিয়াপদের সেই রূপ যেটা আমাদের বলছে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যুক্ত কর্তা নিজে কাজটা করছে নাকি কর্তাকে দিয়ে কাজটা করানো হচ্ছে। এটা হলো ভয়েস। যখন কর্তা নিজেই কাজটা করছে অ্যাক্টিভ ভয়েস, যখন কর্তাকে দিয়ে কাজটা করানো হচ্ছে প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ পরিবর্তন করা হলো ভয়েস চেঞ্জ। তাহলে ভয়েস দুই প্রকার পেলাম, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তবে গ্রামারে, ইংলিশ গ্রামারে আরও এক প্রকার ভয়েস রয়েছে, কোয়াসি প্যাসিভ। সেটা আমরা আমাদের এই ভয়েস চেঞ্জের শেষ পর্বে আলোচনা করব। আজ আমরা অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা বুঝলাম অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে, ভয়েস কি, ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তারপরে আমরা আজকের ক্লাসেই আমরা আলোচনা করব জেনারেল রুলস অফ চেঞ্জিং অ্যাক্টিভ টু প্যাসিভ, ম্যাজিক ফরম্যাট অফ ভয়েস চেঞ্জ, অল টেন্সেস টুগেদার, ইউজ অফ ভার্বস অ্যান্ড অক্সিলারি ভার্বস। অনেক ইউটিউবে এবং ফেসবুকে অনেক ভিডিও রয়েছে ভয়েস চেঞ্জ নিয়ে। বেশিরভাগ ভিডিও আমি দেখলাম যে ওখানে বিভিন্ন টেন্সগুলো আলাদা আলাদা করে করা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার টেন্স আলাদা আলাদা করা হয়। আমার একটা ম্যাজিক ফরম্যাট রয়েছে যেখানে সমস্ত টেন্সগুলো একবারেই করা যাবে। টেন্স সম্পর্কে খুব সামান্যতম ধারণা থাকলেও আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো।
সেটা নিয়েও আজকের ভিডিওটা আমি আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমি কি বললাম একটু আগে ভয়েস চেঞ্জ সম্পর্কে? ভয়েস হলো ক্রিয়াপদের এমন একটা রূপ যার দ্বারা আমরা বুঝতে পারি বাক্যের কর্তা নিজে কাজটা করছে নাকি কর্তাকে দিয়ে করানো হচ্ছে। কর্তা যখন নিজে করছে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস, আর কর্তাকে দিয়ে যখন করানো হচ্ছে তখন সেটা প্যাসিভ ভয়েস। এখানেই একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তার আগে বলে নিই, আমি যেসব উদাহরণ দেব এখানে সেগুলো কিন্তু কখনো না কখনো কোনো না কোনো বছর মাধ্যমিক ক্লাস 11 এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের পরীক্ষাগুলোতে এসেছে। অর্থাৎ সবগুলোই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেন্টেন্স যার আমরা ভয়েস চেঞ্জ করব। একটা বাক্য একবার এসেছিল মাধ্যমিকে, খুব সোজা, আই নো দ্য ম্যান। আই নো দ্য ম্যান। এবার আমরা এই বাক্যটা পেলাম, এটাকে বলছে প্যাসিভ করো। প্যাসিভ করো, অ্যাক্টিভ আছে, প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে হবে, আমি অ্যাক্টিভই লিখছি, এটা আছে অ্যাক্টিভে। প্যাসিভ করতে হবে, অ্যাক্টিভে আছে কী করে বুঝবো? আমি আগে লিখে ফেললাম, কিন্তু বুঝবো কী করে? আমরা দেখব বাক্যটা কি দিয়েছে। বাক্যটা দিয়েছে আই নো দ্য ম্যান। আইটা সাবজেক্ট, নোটা ভার্ব, দ্য ম্যানটা অবজেক্ট। প্রথমত বুঝবো আমরা যদি বাক্যের মধ্যে অবজেক্ট ভার্ব না থাকে, ভার্বে যদি থার্ড ফর্ম না থাকে, ওটা প্যাসিভ হতে পারে না। তাহলে এখানে অবজেক্ট ভার্বও নেই, ভার্বটা থার্ড ফর্মও নাই, নোটা প্রেজেন্ট ফর্মে আছে। নাম্বার 1। নাম্বার 2, এই বাক্যটা যে দিয়েছে, বাক্যটা কী বাক্য? সাধারণ বাক্য না প্রশ্নবোধক বাক্য না অন্য কিছু? আই নো দ্য ম্যান ফুল স্টপ দিয়েছে, এই বাক্যটা শেষে ফুল স্টপ আছে, সাধারণ বাক্য হওয়ার চান্স। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন নেই, শুধু প্রশ্নবোধক বাক্য নয়। বাক্যটা ভাব দিয়ে শুরু হয়নি, সুতরাং ইম্পারেটিভ সেন্টেন্সও নয়। তো বাক্যটা সাধারণ বাক্য, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ আছে প্যাসিভ করব। নিয়ম কি? অ্যাক্টিভে কী কী আছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্যাসিভ করব আমরা। প্যাসিভে তাহলে কী কী করতে হবে? আমাদের জেনারেল রুলস, সাধারণ নিয়ম কি? অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, সাধারণ নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হয়ে যায়, তো সামনে চলে আসে, দ্য ম্যান। হলো। এবার একটা অবজেক্ট ভার্ব বসবেই, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলেই একটা অবজেক্ট ভার্ব বসবেই, না বসালে কিন্তু হবে না, প্যাসিভ হবে না। এবং একটা মজার ব্যাপার বলি, অ্যাক্টিভ ভয়েসে যদি একটা অবজেক্ট ভার্ব না থাকে, প্যাসিভ ভয়েসে একটা হবেই। অ্যাক্টিভ ভয়েসে যদি একটা অবজেক্ট ভার্ব থাকে, প্যাসিভ ভয়েসে দুটো অবজেক্ট ভার্ব হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি দুটো অবজেক্ট ভার্ব থাকে, প্যাসিভ ভয়েসে তিনটা অবজেক্ট ভার্ব হবে। আমি প্র্যাকটিস করার সময় এবং উদাহরণ দেওয়ার সময় এই ব্যাপারগুলো আরও বলবো। এখানে একটাও নেই এবং তাহলে একটা অবজেক্ট ভার্ব বসবে। এবার কি বসবে? অবজেক্ট ভার্বগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। অবজেক্ট ভার্ব কী কী? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, এগুলো হচ্ছে অবজেক্ট ভার্ব। এগুলো একটা বসবেই এখানে, এগুলোর মধ্যে যে কোনো একটা বসবেই। এবার কী বসবে সেটাও আমাদের বুঝতে হবে। আমাদের দেখতে হবে ভাবটা, নো, এটা সাধারণ ভাব, নো মানে জানা, এবং এটা ভার্ব ওয়ানে আছে, প্রেজেন্ট ফর্মে আছে।
এই ভাবটা যদি অ্যাক্টিভ ভয়েসের ভাবটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে প্যাসিভ করার সময়, তখন এই অবজেক্টের পরে একটা অ্যাম অথবা ইজ অথবা আর বসবে। দ্য ম্যানের পরে অ্যামও বসে না, আরও বসে না, ইজ বসবে। এবার হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে ভাবটা আছে প্যাসিভ করার সময় থার্ড ফর্ম হয়ে যাবে। সেই ভাবটা থার্ড ফর্ম, ভার্বের 3টা রূপ, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। ভার্ব 3 হয়ে যাবে নো, নিউ, নন। নন এরপরে একটা প্রিপোজিশন বসবে, এবং প্রিপোজিশনটা অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রেই বাই হয়, তবে যেহেতু এখানে নন আসে, ননের পরে বাই হয় না, ননের পরে টু হয়। হলো। এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়, অর্থাৎ শেষে বসে। আই আসে, আইটা এইদিকে শেষে বসলে অর্থাৎ অবজেক্টিভ ফর্ম হলে হবে মি। তাহলে ওটা অবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব 3, টু প্রিপোজিশন, সাবজেক্ট। এটা কেন সাবজেক্ট লিখলাম? আমরা যদি এটাকে প্যাসিভ, এটা আমরা যদি এটাকে অ্যাক্টিভ করি, তাহলে এই যে মিটা এইদিকে সাবজেক্টিভ ফর্ম আই হবে। আবার যদি রিভার্স করি, তখন প্যাসিভ ভয়েস যদি একটা অক্সিলারি ভার্ব থাকে পুরোপুরি উঠে যাবে, উঠে গিয়ে যে অক্সিলারি ভার্বটা যে ফর্মে আসে মূল ভার্বে সেই ফর্মটা বসবে। ইজটা প্রেজেন্ট ফর্ম, তাই ননের প্রেজেন্ট ফর্ম হচ্ছে নো। এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলে প্রিপোজিশনটা উঠে গেল। এবার এখানে অবজেক্টটা এদিকে বসলো, অবজেক্ট। এই হলো আই নো দ্য ম্যান, অ্যাক্টিভ, দ্য ম্যান ইজ নোন টু মি, প্যাসিভ। সাধারণ নিয়ম তাহলে কি? সাধারণ নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়, সামনে আসে সোজা কথায়। অ্যাক্টিভ ভয়েসে যদি একটা অবজেক্ট না থাকে, প্যাসিভ ভয়েসে একটা বসবেই, এবং সেটা কী হিসেবে বসবে? মূল ভাবটা যা আছে সেই মূল ভাবটার ফর্ম হিসাবে বসবে। মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে থাকলে অ্যাম ইজ আর, পাস্ট ফর্মে থাকলে অর্থাৎ ভার্ব 2 থাকলে ওয়াজ ওয়ার, আর বাকি অক্সিলারি ভার্বগুলো কিন্তু দেওয়াই থাকবে, সেই হিসেবে বসবে। আমি এটা ফরম্যাট তৈরি করে দেবো, সেই ফরম্যাট হিসাবে একটু দেখতে হবে, আমার ভিডিওগুলো ফলো করতে হবে। কমেন্টসে আমি ফরম্যাটটা দেবো এবং এখানেও করাবো। হলো, ইজ বসলো। এবার অ্যাক্টিভ ভয়েসের মূল ভাবের থার্ড ফর্ম বসে প্যাসিভ ভয়েসে। তা নো মূল ভাব, তার থার্ড ফর্ম 3 নম্বর ফর্ম নো, নিউ, নন। এবার একটা প্রিপোজিশন বসবে। প্রিপোজিশনটা কি? প্রিপোজিশনটা হচ্ছে এখানে দুটো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে দুটো প্রিপোজিশন বসে, বেশিরভাগ ক্ষেত্রে বাই, তবে ননের পরে টু বসে, টু। এবার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের শেষে বসে, অবজেক্টিভ ফর্ম বসে, সেটার আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এই হলো জেনারেল রুলস অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। আমরা যখন সংজ্ঞা শিখলাম তখন কি শিখলাম? যে ভয়েস বা বাচ্য হলো ভার্বের সেই রূপ, অর্থাৎ ক্রিয়াপদের সেই রূপ যেটা আমাদের বলছে বাক্যের কর্তা নিজে কাজটা করছে নাকি কর্তাকে দিয়ে কাজটা করানো হচ্ছে। কর্তা যখন নিজে করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস। এখানে যেমন আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি, আমি চিনি, আমি কাজটা করছি, চেনার কাজটা আমি নিজে করছি, অ্যাক্টিভ ভয়েস। আর কর্তাকে দিয়ে যখন করানো হয়, কর্তা নিজে করে না, করানো হয়, তখন সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অর্থাৎ এখানে দ্য ম্যান ইজ নোন টু মি, লোকটা আমার চেনা, লোকটা আমার দ্বারা চেনা, আমার কাছে চেনা, আমাকে দিয়ে করানো হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই হলো অ্যাক্টিভ আর প্যাসিভের ব্যাখ্যা। ক্লিয়ার তো? এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করার একটা ম্যাজিক ফরম্যাট শিখব। ভয়েসের মূল জিনিস হচ্ছে ভার্ব আর অক্সিলারি ভার্ব আর ভার্বের ব্যবহার, সেটা শিখব। এমন একটা ফরম্যাট যেটা একটু মনে রাখলে টেন্স নিয়ে কোনো চিন্তা থাকবে না,
ইউটিউবে ফেসবুকে যত ধরনের ভিডিও রয়েছে ভয়েস নিয়ে, সবগুলো ভিডিওতেই আমি দেখেছি টেন্স নিয়ে খুব টেনশন। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার টেন্স, এসব নিয়ে। কিন্তু আমার এই ফরম্যাটটা সমস্ত টেন্সকে একসঙ্গে করা, সেটা একটু ভালো করে একটু মনে রাখতে হবে। আমি ফরম্যাটটা এখানে দিচ্ছি, করিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে যদি শুধু ভার্ব ওয়ান থাকে, ভার্বের প্রথম ফর্মটা থাকে, অ্যাক্টিভ ভয়েসে ভার্ব ওয়ান থাকলে প্যাসিভে কী হবে? কোনো বাক্যে সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট আছে, বা সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট এবং আদার্স আছে, তাহলে প্যাসিভ করার সময় কী করব? শুধু ভার্ব ওয়ান থাকলে প্যাসিভে অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের থার্ড ফর্ম বসবে। অ্যাক্টিভে যদি শুধু ভার্ব টু থাকলে ভার্ব টু থাকলে প্যাসিভে কী হবে? তাহলে ভার্ব টু মানে পাস্ট টেন্স, কোনো একটা বাক্য দিয়েছে যে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট বা আদার্স আছে, আমি উদাহরণ দিব পরে। তাহলে প্যাসিভে কী হবে? ওয়াস অথবা ওয়ার প্লাস ভার্বের থার্ড ফর্ম, মূল ভাবটা থার্ড ফর্ম বসবে। এই অ্যারো চিহ্নগুলো দিলাম কি, অর্থাৎ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, প্যাসিভ থেকেও অ্যাক্টিভ করতে পারি, এই নিয়ম, একই নিয়ম ফলো করে। এবার অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি আছে অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে কী হবে? অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি বাক্যের সঙ্গে সাবজেক্টে পরে অ্যাম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি থাকে, আই অ্যাম মেকিং এ ডল, এর বাক্যটা, তাহলে প্যাসিভে কী হবে? সেই অ্যাম ইজ আর বসবে, একটা বিং বসবে, আর ভাবটা থার্ড ফর্ম বসবে। এবার যদি অ্যাক্টিভ ভয়েসে ওয়াস ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, প্যাসিভে কী হবে? ওয়াস ওয়ার তো বসবেই, প্লাস বিং বসবে, একটা ভার্বের থার্ড ফর্ম বসবে, মনে রাখতে হবে এটা। এবার অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ হ্যাজ প্লাস V3 থাকে, প্যাসিভে কী হবে? হ্যাভ হ্যাজ তো হবেই, যে কোনো একটা, প্লাস বিন হবে, প্লাস ভার্বের থার্ড ফর্মটা বসবে। অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাড থাকে প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকে, প্যাসিভে কী হবে? হ্যাড বিন হবে প্লাস ভার্বের সেই থার্ড ফর্মটা বসবে। হলো। অ্যাক্টিভ ভয়েসে যদি শ্যাল অবলিক উইল বা শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান থাকে, প্যাসিভে শ্যাল অবলিক
উইল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম বসবে। এইগুলো হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ এ চেঞ্জ করার ম্যাজিক ফরম্যাট, যেটা জানলে টেন্স সম্পর্কে যদি ধারণা খুব কমও থাকে তাহলেও কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবো। যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ দেয় তাহলে আমরা এইগুলো থাকবে, আমরা এইগুলো করব। আরও কয়েকটা আছে। আবার যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেয় এগুলো থাকবে, আমরা এগুলো করব। এবার আরও কি আছে, যদি অ্যাক্টিভ ভয়েসে মডালস প্লাস ভার্ব থাকে, ভার্ব 1, প্যাসিভে কী হবে, মডালসটা সেই মডালসটা বসবে প্লাস বি বসবে প্লাস ভার্বের থার্ড ফর্ম বসবে। মডালস কী কী, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, এগুলো মডালস। মাস্ট, এগুলো হচ্ছে মডালস। এগুলো যদি থাকে সেই মডালসটার সঙ্গে একটা বি বসবে প্যাসিভ করার সময় এবং ভার্বের থার্ড ফর্ম বসবে। এবার অ্যাক্টিভ ভয়েসে যদি ডু বা ডাস থাকে, ডু বা ডাস, ডু বা ডাস প্লাস ভার্ব 1, প্যাসিভ কী হবে, অ্যাম, ইজ, আর প্লাস ভার্ব 3 হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি ডিড থাকে প্লাস ভার্ব 1 থাকে, প্যাসিভে হবে ওয়াস, অবলিক, ওয়ার প্লাস ভার্বের থার্ড ফর্ম। এই কয়েকটা জিনিস মনে রাখলে হবে, তাহলে টেন্স নিয়ে আর চিন্তার কোনো থাকবে না। অ্যাক্টিভে কি থাকবে, প্যাসিভে কী হবে, তো প্যাসিভে যদি এটা থাকে তাহলে অ্যাক্টিভে কী হবে। এই যে ফরম্যাটটা দিলাম এটাকে আমি নাম দিয়েছি ম্যাজিক ফরম্যাট, টু চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ অর প্যাসিভ টু অ্যাক্টিভ। এবার আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তার আগে আরেকটা জিনিস একটু লক্ষ্য রাখতে হবে, সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা খুব দরকার। সাবজেক্টিভ ফর্ম কিছু প্রোনাউনের, অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। আই এর অবজেক্টিভ ফর্ম মি, উল্টো দিকে মির সাবজেক্টিভ ফর্ম আই, একই ব্যাপার। উই এর অবজেক্টিভ ফর্ম আস, উল্টো দিকে আসের সাবজেক্টিভ ফর্ম উই। তেমনি হি এর অবজেক্টিভ ফর্ম হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হার, দের অবজেক্টিভ ফর্ম দেম, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। এগুলো মনে রাখতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে আই থাকলে প্যাসিভ ভয়েসে মি হবে, আর প্যাসিভ ভয়েসে মি থাকলে অ্যাক্টিভ ভয়েসে আই হবে। এটা মনে রাখতে হবে এগুলো জিনিস। আর বাকি যেসব প্রোনাউন থাকবে, যা থাকবে তাই বসাতে হবে। এবার আমি আজ শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করাবো। আমি কিন্তু টেন্স অনুসারে ভয়েস চেঞ্জ করাবো না, কারণ আমি যে ম্যাজিক ফরম্যাটটা দিলাম সেখানে আমার সমস্ত টেন্স ধরা আছে। আমি ভয়েস চেঞ্জ করাবো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স। আমি এই তিনটা টেন্সের ভয়েস চেঞ্জ করাবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সকল এ পর্যন্ত যে সকল বাক্যের ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, যে সকল সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে, সেগুলোই থাকবে আমার এই তিনটা ভিডিওর মূল আলোচনার বিষয়। কারণ এগুলোই আসে এবং এগুলোই আমাদের পড়তে হয়। আজকে আমি করাবো অ্যাসার্টিভ সেন্টেন্স।
অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্যের বাচ্য পরিবর্তন। এখানে একটা ফরম্যাট আমি দেব, সেটা মনে রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েস, কি কি থাকতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্সে, অ্যাক্টিভ ভয়েসে কি কি থাকে একটা বাক্যের মধ্যে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাধারণ বাক্য, বিবৃতিমূলক বাক্য, বর্ণনামূলক বাক্য। সেই বাক্যে অ্যাক্টিভ ভয়েসে কী কী থাকবে? সাবজেক্ট থাকতে পারে, অক্সিলারি ভাব থাকতে পারে, এভি মানে অক্সিলারি ভাব, ভাব থাকতে পারে, ভাব থাকবেই, অবজেক্ট থাকবেই, আদার্স থাকতে পারে, নাও থাকতে পারে। এটা অ্যাক্টিভ ভয়েসের একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি অ্যাক্টিভ ভয়েস আমাদের করতে দেয়, তাহলে সেই অ্যাক্টিভ ভয়েসের সেই বাক্যটার মধ্যে কী কী থাকবে? সাবজেক্ট, অক্সিলারি ভাব, অক্সিলারি ভাব থাকতেও পারে, নাও থাকতে পারে, ভাব থাকবেই, অবজেক্ট থাকবেই, আদার্স থাকতেও পারে, নাও থাকতে পারে। প্যাসিভ করলে আমরা কী করব? প্যাসিভ ভয়েস যদি করি আমরা কী করব? চেঞ্জ করতে হবে আমাদের, কী করব? অবজেক্টটাকে আমি সামনে আনবো, অক্সিলারি ভাব আমি বসাবই, ভার্বের থার্ড ফর্ম করব, থার্ড ফর্ম করার পরে আমি আদার্সটা যদি থাকে দেখে দেখে লিখে দেব। তারপরে বাই অবলিক টু, বাই বা টু বসাবো, তারপরে সাবজেক্টটাকে শেষে বসাবো। এটা মনে রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েসে, অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে কী কী থাকবে একটা বাক্যের মধ্যে? সাবজেক্ট, অক্সিলারি ভাব থাকতে পারে, না থাকতে পারে, ভাব থাকবেই, অবজেক্ট থাকবেই, আদার্স থাকতে পারে, নাও থাকতে পারে। এই দুটো জিনিস থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু প্যাসিভ করার সময় আমার এই সবগুলোই করতে হবে। অবজেক্ট, অক্সিলারি ভাব, ভার্বের থার্ড ফর্ম, আদার্স যদি থাকে লিখে দেখে দেখে লিখে দেবো, বাই বা টু লিখব, বাই সবখানেই বসে, টু শুধু নন থাকলে, প্যাসিভ ভয়েসে নন থাকলে ননের পরে টু বসে, আর সাবজেক্ট বসিয়ে দেব। এবার আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার যেসব প্রশ্ন এসেছে তার মধ্যে কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন একটা বাক্য রয়েছে 11, ক্লাস 11-এ, লেডি লাল ওপেন্ড দ্য ব্রাশ ক্যারিয়ার। এই বাক্যটা দিয়েছে, বল চেঞ্জ দ্য ভয়েস, বলছে ভয়েস চেঞ্জ করো। প্রথমে দেখে নেবো বাক্যটা কী বাক্য। প্রশ্নবোধক বাক্য না তো, আদেশ উপদেশমূলক বাক্য না তো, না। শেষে প্রশ্ন চিহ্নও নেই, ফুল স্টপ আছে, বাক্যটা ভাব দিয়ে শুরু হয়নি, সুতরাং আদেশ উপদেশ বা প্রশ্নবোধক বাক্য নয়। বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য। তা সাধারণ বাক্যে কী কী আছে দেখি। লেডি ল্যান্ডটা সাবজেক্ট, ওপেনটা ভার্ব, ব্রাশ ক্যারিয়ারটা অবজেক্ট। ভাবে এটা কি? ভাব টু, ইডি যুক্ত আছে ভাবের সঙ্গে, মানে ভাব টু, সাবজেক্ট, ভাব টু, অবজেক্ট, এটা আছে। প্যাসিভ করব। আমরা যখন ম্যাজিক ফরম্যাটটা লিখেছিলাম 2 নাম্বার কী ছিল? অ্যাক্টিভ ভয়েসে যদি ভাব টু থাকে, শুধু ভাব টু থাকে, প্যাসিভ করার সময় কী হবে? আর জেনারেল নিয়মটা কি? জেনারেল নিয়মটা হচ্ছে অবজেক্টটা সামনে আসবে। লিখলাম দ্য ব্রাশ ক্যারিয়ার, অবজেক্ট লিখলাম, অবজেক্ট এবার অক্সিলারি ভাব বসবেই। কী হিসেবে বসবে? ওই যে আমি লেখালাম একটু আগে, ভার্ব আর অক্সিলারি ভাব ব্যবহার, ম্যাজিক ফরম্যাট। ওখানে ছিল 2 নম্বর কলামটা, অ্যাক্টিভ ভয়েসে ভাব টু, শুধু অ্যাক্টিভ ভয়েসে শুধু ভাব টু আছে, অক্সিলারি ভাব নাই। ভাব টু থাকলে প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়ার বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে এখানে ওয়াজ হবে। এবার এই যে ভাবটা আছে, থার্ড ফর্ম কি? ওপেনের থার্ড ফর্ম ওপেন্ড, ইডি। তাহলে অক্সিলারি ভাব, ভার্বের থার্ড ফর্ম। আমাদের সূত্রটা কিন্তু বললাম, অবজেক্ট, অক্সিলারি ভাব, ভার্বের থার্ড ফর্ম। আদার্স নাই, আমি লিখবো না, আমি বাই লিখব। এবার লেডি লালটা আমি লিখে দেবো, লেডি লাল।
বাই প্রিপোজিশন লেডিলারটা সাবজেক্ট। এই হলো সোজা, ও সো সিম্পল, খুব সোজা। লেডিলাল ওপেন দ্য ব্রাশ ক্যারিয়ার, দ্য ব্রাশ ক্যারিয়ার ওয়াজ ওপেন বাই লেডিলাল। এবার যদি আদার্স থাকে তাহলে আমি কী লিখব? একটা উদাহরণ, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা শিখছি কিন্তু। অ্যাসার্টিভ সেন্টেন্স ক্লাস 10-এ অনেকবার অ্যাসার্টিভ সেন্টেন্স এসেছে পরীক্ষায়, প্রচুর বার এসেছে। তার মধ্যে একটি হলো, যেমন দ্য টিচার গেভ মি অ্যান এক্সারসাইজ বুক। এরকম একটা বাক্য, দ্য টিচার gave me an exercise book। শেষে ফুল স্টপ আছে, প্রসঙ্গের চিহ্ন নাই, বাক্যটা ভাব দিয়ে শুরু হয়নি, সুতরাং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আগে এটা কনফার্ম করে নিতে হবে। এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কী কী রয়েছে? দ্য টিচার সাবজেক্ট, গেভটা ভার্ব, মিটা অবজেক্ট অ্যান্ড এক্সারসাইজ বুকটা আদার্স। আমরা শিখেছি অবজেক্টিভ ফর্ম মি, মি যেখানে থাকবে মি, হিম, হার, দেম, ওগুলো অবজেক্টিভ ফর্ম, ওটাকে অবজেক্ট ধরতে হবে। পরেরটাকে অবজেক্ট ধরা যাবে না, ধরবো না, আমরা ঝামেলায় যাব না। এবার এটা অ্যাক্টিভ ভয়েসে আসে, কেমন করে বুঝলাম? ভার্বের টু ফর্ম, ভার্ব টু আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা কিচ্ছু নেই এখানে, এটা অ্যাক্টিভ ভয়েসে আসে। প্যাসিভ করবো আমরা। প্যাসিভ করার সময় কী করবো? এই মিটা অবজেক্টটা সামনে আসবে, সামনে আসে মানে সাবজেক্ট হয়ে যাবে। মিয়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। হলো, এবার এখানে অক্সিভাব বসবেই। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে অক্সিভাব বসবেই। কি বসবে? ভার্ব টু আছে 2 নম্বর কলাম, শুধু ভার্ব টু V2 থাকলে, অ্যাক্টিভ ভয়েসে শুধু V2 থাকলে প্যাসিভে হবে ওয়াজ বা ওয়ার, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এখানে ওয়াজ হবে, আই ওয়াজ হয়, ভার্বের থার্ড ফর্ম, গিভের থার্ড ফর্ম গিভেন, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। এবার আদার্স যদি থাকে, এই যেটা আদার্স, আদার্সটা দেখে দেখে লিখে দিতে হবে। অ্যান এক্সারসাইজ বুক, এবার বাই বসবে, এবার সাবজেক্ট এদিকে বসবে, দ্য টিচার। আদার্স বাই প্রিপোজিশন সাবজেক্ট। এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে আমাদের, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবার যদি অক্সিভাব থাকে তাহলে কি হবে? একটা উদাহরণ দিচ্ছি, একটা অক্সিভাব বাক্য যেখানে অক্সিভাব আছে। যেমন ধরলাম মাধ্যমিকে একবার একটা খুব সিম্পল সেন্টেন্স আসছিল। কি সেন্টেন্সটা? আই অ্যাম রাইটিং এ লেটার, এটা আসছিল অ্যাক্টিভ ভয়েস। বলছে ভয়েস চেঞ্জ করো, অ্যাক্টিভ না প্যাসিভ সেটা নিজে বুঝতে হবে। এটা মাধ্যমিকে আসছিল। বাক্যটা কী বাক্য? কারণ পরীক্ষায় একটাই বাক্য আসবে ভয়েস চেঞ্জ, সেটা ভয়েস চেঞ্জ করার সময় বুঝতে হবে যে সেই যে বাক্যটা আমাকে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে সেটা সাধারণ বাক্য, প্রশ্নবোধক বাক্য, নাকি আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য, সেটা বুঝতে হবে। প্রশ্নবোধক চিহ্ন নাই, প্রশ্নবোধক বাক্য হতেই পারে না। আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য ভাব দিয়ে শুরু হয়, ভাব দিয়ে শুরু হয় নাই, তা থাকে একটাই অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য। কী কী আছে এখানে? আই আছে সাবজেক্ট, অ্যামটা অক্সিলারি ভার্ব, রাইটিংটা ভার্ব, এ লেটারটা অবজেক্ট।
এবার আমরা এটাকে প্যাসিভ করব সোজা। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, সামনে আসে এ লেটার সামনে আসলো, সাবজেক্ট হলো বা অবজেক্ট লিখলেও চলবে এ লেটার। এবার এখানে অবজেক্ট বসবে 3 নম্বর কলামে, ম্যাজিক ফরম্যাটের 3 নম্বর কলামে ছিল অ্যামিজার ভার্বের সাথে আইএনজি। প্যাসিভ কী হবে? অ্যামিজার বসবে, বিং বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে। এখানে আইয়ের পরে অ্যাম বসে, কিন্তু এ লেটারের পরে অ্যাম বসে না, ইজ বসে, ইজ। এবার বিং বসবে একটা সূত্র অনুসারে, বিং অক্সিলারি ভার্ব বিং। এবার ভার্বের থার্ড ফর্ম রাইটিং আর কি, রাইটিং মানে রাইট প্রেজেন্ট ফর্ম ভার্ব 1, রোট ভার্ব 2, রিটেন থার্ড ফর্ম V3 রিটেন WRITTEN। তাহলে ভার্বের থার্ড ফর্ম হলো। এবার বাই, আইয়ের ওই দিকে গেলে হবে মি, অবজেক্টিভ ফর্ম মি, বাই প্রিপোজিশনটা। এই হলো সোজা, সো সিম্পল, খুব সোজা। আই এম রাইটিং এ লেটার, সোজা। কি এটা কোন টেন্সে আছে আমার না জানলেও চলবে, কোন টেন্সে আছে আমার জানার দরকারই নেই। ধরে নাও আমি টেন্স জানি না, তাহলে কি হবে? আমি নিয়মটা শিখেছি, জেনারেল নিয়মটা শিখেছি, আমি ম্যাজিক ফরম্যাটের ঘরগুলো আমার মনে আছে। এবার আমি করব, আমি কি জেনারেল নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সামনে আসে বসালাম। আমি ম্যাজিক ফরম্যাটের 3 নম্বর কলামে শিখেছি অ্যামিজার এবং ভার্বের সাথে আইএনজি থাকলে প্যাসিভে অ্যামিজার হয়, বিং বসে, ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে এখানে অ্যাম আসে, আইয়ের পরে এম বসলো, এ লেটারের পরে ইজ বসে, ইজ বসালাম, বিং বসালাম। আমরা ওখানেই শিখেছি বিং বসবে। এবার ভার্বের থার্ড ফর্ম, রাইটের থার্ড ফর্ম রিটেন করলাম, বাই বসলাম, মি বসলাম, হয়ে গেল। আমি তো বুঝলাম না যে কোন টেন্সে আছে, আমার জানার দরকার নেই, আমার জানারই দরকার নেই। আগের বাক্যগুলো কিন্তু আমি টেন্স নিয়ে কিচ্ছু বলি নেই, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স আমি কিচ্ছু বলি নেই। এবার একটা অন্য একটা বাক্য, এ লেকচারার will deliver a speech today। এটা বাক্য, শেষে ফুল স্টপ আছে, প্রশ্নবোধক চিহ্ন নাই, প্রশ্নবোধক বাক্য নাই, ফুল স্টপ আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। দেখি সামনে কি ভাব দিয়ে শুরু হচ্ছে, না সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি আছে? এ লেকচারার সাবজেক্ট, উইলটা অক্সিলারি ভার্ব, ডেলিভারটা ভার্ব, এ স্পিচ অবজেক্ট, টুডিটা আদার্স। হলো। এটা কোন টেন্সে আছে আমার জানার দরকারই নেই। আমি জেনারেল নিয়মটা কি, অবজেক্টটা সামনে আসে, এ স্পিচটা সামনে আসলো, হলো। আমি ম্যাজিক ফরম্যাটে শিখেছি শ্যাল বা উইল এবং ভার্ব 1 থাকলে প্যাসিভে শ্যাল বা উইল প্লাস বি, ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে এখানে শ্যাল বা উইল আছে, তাহলে হচ্ছে এ স্পিচ উইল তো বসবেই, বি বসবে একটা, উইল বি। আর একটা কী শিখেছিলাম আমি, যে অ্যাক্টিভ ভয়েসে যদি একটা অক্সিলারি ভার্ব থাকে প্যাসিভে দুটো হবে। দেখো দুটো হলো, উইল প্লাস বি হলো, একটা করে বাড়বে, হলো। এটাও দেখতে বাড়লো কি না দেখতে হবে। যদি একটাও না থাকে তাহলে একটা হবে, একটা থাকলে দুটো হবে, তাহলে হলো উইল বি হলো। এবার এই ভার্বটার থার্ড ফর্ম, ডেলিভারের থার্ড ফর্ম ডেলিভার্ড। এবার আদার্সটা আছে টুডে, এবার বাই, তারপরে এ লেকচারার সাবজেক্ট এদিকে আসলো, টুডেটা আদার্স,
বা এটা প্রিপোজিশন, এটা সাবজেক্ট, এটা V3, এটা অক্সিলারি ভার্ব, এটা অবজেক্ট। আমার কি জানতে হলো যে আমাকে যে বাক্যটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে সেটা কোন টেন্সে আসে? আমার জানার দরকারই নেই। জানলে অবশ্যই ভালো, না জানলেও ক্ষতি নেই। সুতরাং টেন্স নিয়ে কোনো কচকচাচি নেই, কিচ্ছু নেই। এবার আমি উল্টোটা করব। আমি যে ফরম্যাট দিয়েছি ম্যাজিক ফরম্যাট, সেটা প্যাসিভ থেকে এবার অ্যাক্টিভ করব। আমি প্যাসিভ থেকে এবার আমি অ্যাক্টিভ করব। ক্লাস 11 একটা লাইন আছে স্ট্রং রুটস থেকে, 12 একটা লাইন আছে স্ট্রং রুটস থেকে। কি লাইনটা? যারা 12-এর ছাত্র তাদের জানা থাকা উচিত। কি? মাই প্যারেন্টস ওয়ার widely regarded as an ideal couple. বাক্যটা সোজা একটা বাক্য, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। তোমরা জানো ক্লাস 12-এর টেক্সচুয়াল গ্রামার, টেক্সট থেকে 4টা গল্প, 4টা কবিতা, একটা নাটক আছে, সেখান থেকে লাইন তুলে ভয়েস চেঞ্জ দেওয়া হবে, বাইরের কোনো বাক্য আসবে না। এই বাক্যটা দিয়েছে, এই বাক্যটা শেষে ফুল স্টপ আছে, বাক্যটা ভাব দিয়ে শুরু হয়নি, শেষে প্রশ্ন চিহ্নও নাই। প্রশ্ন চিহ্ন নাই, তাহলে প্রশ্ন বাক্য হবে না। ভাব দিয়ে শুরু হয়নি, সুতরাং আদেশ উপদেশমূলক বাক্য হবে না। ফুল স্টপ আছে, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এটা ভয়েস চেঞ্জ করতে বলছি, কোন ভয়েস আছে এটা কিন্তু একটা দেখতে হবে। কি কি আছে দেখি। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল। ওয়ার আছে, ভার্বের থার্ড ফর্ম আছে। am is are was are shall be will be may be might be can be could be must be should be would be এই থাকলে এবং ভার্বের থার্ড ফর্ম থাকলে ওটা অ্যাক্টিভ ভয়েস নয়, কিন্তু ওটা প্যাসিভ ভয়েস। আমার যে ইসেটা ছিল 2 নাম্বার ভাব টু থাকলে, আমার যে ম্যাজিক ফরম্যাটের শুধু ভাব টু থাকলে তার প্যাসিভ ঘরে ছিল ওয়াস বা ওয়ার, ভার্বের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম বসবে, থার্ড ফর্ম থাকলে। তার মানে অর্থাৎ ভাব টু থাকলে প্যাসিভে থাকবে ওয়াস অথবা ওয়ার এবং ভার্বের থার্ড ফর্ম, এখানে তাই আছে ওয়াস অথবা ওয়ার ভার্বের থার্ড ফর্ম, তার মানে প্যাসিভে আছে। এবার আমরা অ্যাক্টিভ করব। কি কি আছে এখানের মধ্যে? মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল, শেষে বাই নাই, সাবজেক্ট নেই। এবার কিন্তু এখানে এটা নিজে তৈরি করতে হবে, টেক্সচুয়াল গ্রামার, বাই আর সাবজেক্টটা নিজে তৈরি করতে হবে, বুঝতে হবে। এবং লাইনটা পড়া থাকলে মানে এটা বুঝতে হবে। আমার বাবা মাকে আদর্শ দম্পতি মনে করা হতো। কারা মনে করতো? মানুষ। তাহলে মানুষ এখানে একটা সাবজেক্ট আনতে হবে, তাহলে পিপল সাবজেক্ট, পিপল। এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলে অক্সিভার্বগুলো উঠে যাবে, বসবে না। একটা থাকলে পুরোটা উঠে যাবে, 2টা থাকলে একটা হবে, 3টা থাকলে 2টো হবে, 3টা থাকলে 2টো হবে, 2টো থাকলে একটা হবে, একটা থাকলে পুরো উঠে যাবে, একটা অক্সিভার্ব আছে, তাহলে উঠে গেল, বসলো না। তার পরিবর্তে অক্সিভার্বটা যে ফর্মে আছে, যে টেন্সে আছে, যে ভাবটা আছে সেই ভাবটা সেই টেন্সে রাখতে হবে এখানে। এটা ওই একটা পাস্ট টেন্স, তাহলে এই রিগার্ডে ভাবটা যে আছে সেই ভাবটাকে পাস্ট টেন্স আনতে হবে। তাহলে ওয়াইডলি রিগার্ডেড, এটা পাস্ট টেন্স, ওইটাই ভাব টু, ওইটাই। তাহলে এটা হলো সাবজেক্ট, ভাব টু। এবার সাবজেক্ট, ভাব টু। এবার হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা কি? মাই প্যারেন্টস। তবে আদার্স কি আছে? অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। দেখো সাবজেক্ট, ভাব টু, অবজেক্ট, আদার্স হয়ে গেল। সাবজেক্ট, ভাব টু, অবজেক্ট, আদার্স। এখানে কী ছিল?
অবজেক্ট অক্সিলারি ভার্ব, ভার্ব 3 আদার্স। সাবজেক্টটা ছিল না, সাবজেক্ট আমরা নিয়ে লিখলাম পিপল, ভার্ব ওয়াজ বা ছিল তুলে দিলাম, আমরা তুলে দিয়ে ভার্ব 2 লিখলাম, অবজেক্টটা লিখলাম, আদার্সটা লিখে দিলাম। এই হলো প্যাসিভ থেকে অ্যাক্টিভ। যাই করো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো, আমার এই ম্যাজিক ফরম্যাটটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সেখানে কিন্তু কোনো টেন্স নিয়ে কিছু বলা নেই, অল টেন্স টুগেদার, সবগুলো টেন্সকে মিশিয়ে করা আছে। আমরা যে এই বাক্যটা করলাম, আমরা কিন্তু এখানে একবারও মনে করলাম না যে কোন টেন্সে আছে আমার কি বসাবো। আমি দেখলাম কি কি আছে বাক্যটার মধ্যে, সেই হিসাবে আমাকে বসাতে হবে, বসিয়ে দিলাম। এই হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্সেস, সাধারণ বাক্যের। এবার আরেকটা উদাহরণ দিচ্ছি ক্লাস 11 থেকে। কি 11 একটা কবিতা আছে, দ্য সিক রোজ। সেখানে গোলাপের উপরে একটা কীট বসেছিল। ওই বাক্যটাকে আমরা দেখি লিখি, দ্য ওম has found out thy bed। এটা ছিল, এটা বাক্য। প্লেসটা বাসে বাক্যটা দ্য ওম হ্যাজ ফাউন্ড আউট দাই বেড বলছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো, ভয়েস চেঞ্জ করতে বলছে। প্রথমে দেখব বাক্যটা কী বাক্য আছে, শেষে ফুল স্টপ আছে, প্রশ্ন চিহ্ন নাই, তাহলে প্রশ্ন বাক্য হবে না। ভাব দিয়ে শুরু হয়নি, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে না, তাহলে সাধারণ বাক্য। এবার দেখবো এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে, কি আছে, হ্যাজ আছে। শুধু হ্যাজ থাকলে কিন্তু অ্যাক্টিভ, হ্যাজ বিন থাকলে প্যাসিভ। আমার ওখানে আছে 4 নম্বর কলাম, 5 নম্বর কলামে আছে ম্যাজিক ফরম্যাটের কি, যে অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ হ্যাজ প্লাস V3 থাকলে প্যাসিভ ভয়েসে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস V3 হবে। তাহলে এখানে কী আছে বাক্যটার মধ্যে, তার মানে এটা প্যাসিভের যে হ্যাভ হ্যাজ প্লাস বিন তো নাই এখানে, তাহলে প্যাসিভ হবে না এটা, তাহলে অ্যাক্টিভ। এবার তাহলে আমরা কী করবো, কী কী আছে বাক্যটার মধ্যে, দ্য ওয়ার্ম হচ্ছে সাবজেক্ট, হ্যাজটা অক্সিলারি ভার্ব, ফাউন্ড আউটটা ভার্ব 3, দাই বেডটা অবজেক্ট। আমরা অবজেক্টটাকে সামনে আনবো, দাই বেড। এবার হ্যাজ থাকলে এখানে হ্যাজ আছে, হ্যাজ থাকলে হ্যাজ বা হ্যাভ হবে, বিন বসবে ব্যাপার, তাহলে এখানে হ্যাজ প্লাস বিন বসবে। আর একটা নিয়ম কী হলো, এন ইজ অবজেক্ট, এই যে একটা অবজেক্ট ভাব আছে, দুটো হলো, হ্যাজ আছে হ্যাজ বিন হলো। এবার এটা থার্ড ফর্ম করাই আসে, যেখানে হ্যাজ থাকবে সেখানে কিন্তু ভাবটা থার্ড ফর্ম করাই থাকবে, দেখে দেখে লিখে দিতে হবে। তারপরে বাই, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টটা দা ওয়ার্ম। এই হলো ভার্ব 3 সাবজেক্ট। এই হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ। খুব সোজা, কারো কোনো কথা শুনতে হবে না, টেন্সে কোনো কচকচানি নেই, কোন টেন্সেন্সে আমি জানি না, আমি শুধু ম্যাজিক ফরম্যাটটা আর জেনারেল রুল যেগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ, জেনারেল 3টা জিনিস। অ্যাক্টিভ ভয়েসের শেষের শব্দটা মানে অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সামনে আসবে, অ্যাক্টিভ ভয়েসের ভার্বের টেন্স অনুসারে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্বে আমি ফরম্যাট দিয়েছি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের শেষে যায়, তার আগে বাই বা টু বসে। এই তো, তাহলে এই হচ্ছে ভয়েস চেঞ্জ। আজকে কী করলাম আমরা, ভয়েস চেঞ্জ কাকে বলে, ভয়েস চেঞ্জ 2 প্রকার, অ্যাক্টিভ প্যাসিভ কাকে বলে,
অ্যাক্টিভ কাকে বলে, প্যাসিভ কাকে বলে। উদাহরণ, জেনারেল রুলস অফ চেঞ্জিং অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস, ম্যাজিক ফরম্যাট, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার কয়েকটা উদাহরণ। আজকে এখানে আমি রাখব। পরের ক্লাসে, পরের ভিডিওতে আমরা আবার ভয়েস নিয়ে আলোচনা করব এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা বাড়িতে ম্যাজিক ফরম্যাটটা, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্মটা একটু ভালো করে পড়ো, দেখে নাও, যাতে চোখের সামনে ভাসে। ভালো থেকো।